বিজেপি কি চাইছে? সুপ্রিম কোর্টকে কন্ট্রোল করতে। কদিন আগে নিশিকান্ত দুবে গোড্ডার প্রাক্তন সাংসদ ছিলেন, সে গিয়ে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে গালিগালাজ করছে, বলছে এখতিয়ার বহির্ভূত কাজ করছে। আন্দোলনের অধিকার, রাজপথে বসার অধিকার নেই, আন্দোলনের অধিকার সকলের রয়েছে। কিন্তু লেপ কম্বল নিয়ে যারা এসছেন তাদের বুদ্ধির ওপর নিশ্চিতভাবে প্রশ্ন উঠবে। এই কারণ এখন তো মোটামুটি টেম্পারেচার বাইরে প্রায় 40 ডিগ্রিতে লেপ কম্বল কেন লাগবে আমি জানি না। আসলে বিজেপির পলিটিক্স এটাই, নিজের বেলা আটিশুটি, অন্যের বেলা দাঁত কপাটি। তাহলে তৃণমূলের বিধায়কের সাথে যাবে, তাদের অ্যালাউ করবে মহিলা কমিশন? কোথায় ছিল মহিলা কমিশন যখন মণিপুর জ্বলছিল? তৃপ্ত রাজনৈতিক আত্মা, কাকচিল শকুনের দল উকিলের বেশে বসে রয়েছে এ রাজ্যের শিক্ষকদের চাকরি খাওয়ার জন্য। কারণ তারা ভাবছে এতে তাদের পলিটিক্যাল ডিভিডেন্ড হবে। কিন্তু সেই রাজনৈতিক অতৃপ্ত আত্মাদের এটা জেনে রাখা উচিত, পলিটিক্যাল ডিভিডেন্ড এভাবে তারা পাবেন না। সুপ্রিম কোর্টকে রায়কে মান্যতা দিচ্ছে রাজ্য সরকার, সেই রকমই কাজ করছে। যাদের কোনো জায়গায় অসঙ্গতি মনে হবে, সুপ্রিম কোর্টের দরজা সবার জন্য খোলা আছে। বামেরা বন্যার মতো ভেসে গিয়ে দলে দলে গিয়ে ফুটকি লাগিয়ে রাম হয়েছে। আমাদের বামফ্রন্ট জিততে পারবে না আমরা জানি, যে কোনো প্রকারে একত্রিত হয়ে আমরা ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে আনবো। তো এই না, দেখুন, প্রতিবার ভোটের আগে এটা বলে সিপিএম এবার একটা ঐতিহাসিক রেকর্ড করতে যাচ্ছে। এই ব্রিগেড আক্ষরিক অর্থে ঐতিহাসিক। প্যালেস্তাইনের ওপর রাগ থাকতে পারে, আপনার ইসরায়েলের ওপর রাগ থাকতে পারে, ধর্মীয় কারণে হতে পারে, রাজনৈতিক কারণে হতে পারে, যুদ্ধ কেউ চায় না। কিন্তু একটা ক্যান্সার হসপিটাল এইরকমভাবে ধ্বংস করে দেওয়া যায়, এটা সভ্যতার পরিপন্থী নয়। ওটা সোশ্যাল মিডিয়া খুঁজে একজন সংখ্যালঘু মুসলমানকেও দেখতে পেলাম না যে জগন্নাথ দেবকে নিয়ে কোনো বাজে কথা বলেছে। জগন্নাথ দেবকে নিয়ে যত ব্যঙ্গ, যত কটূক্তি, যত খিল্লি, যত মিম, সব হিন্দু বিজেপির সমর্থকরা করছে। সুপ্রিম কোর্টে খারিজ হলো বাংলায় রাষ্ট্রপতি শাসনের যে আর্জি, সেই আর্জি, যেখানে সুপ্রিম কোর্টের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপির সাংসদ এবং বিধায়কেরা। এদিন সুপ্রিম কোর্টের তরফে সাফ জানানো হলো রাষ্ট্রপতিকে কোনো নির্দেশ দেওয়া হবে না। মানে বিজেপি কি চাইছে? সুপ্রিম কোর্টকে কন্ট্রোল করতে। কদিন আগে নিশিকান্ত দুবে গোড্ডার প্রাক্তন সাংসদ ছিলেন, সে গিয়ে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে গালিগালাজ করছে, বলছে এখতিয়ার বহির্ভূত কাজ করছে। আবার আজকে বিজেপির একজন আইনজীবী সে গিয়ে মামলা করছে পশ্চিমবঙ্গে যেন সুপ্রিম কোর্ট অর্ডার দেয় রাষ্ট্রপতি শাসনের। মানে এক জায়গায় কাজ করলে বলবে অনধিকার চর্চা, আরেক জায়গায় কাজ করতে বলবে সেই অনধিকার চর্চার। মানে গাছেরও খাবে তলারও কুড়োবে, এটি হচ্ছে বিজেপি। যখন তৃণমূলের নেতারা প্রতিক্রিয়া দিত, তৃণমূলের কোনো নেতা এই পার্থ চ্যাটার্জি এপিসোডে কিন্তু বিচার ব্যবস্থাকে গালিগালাজ করেনি। হ্যাঁ, কোনো বিচারপতির রায় আমাদের অপছন্দ হয়েছে, জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে আমরা বলেছি, এবং পরে দেখা গিয়েছে তিনি বিজেপির হয়ে কাজ করেছেন। কিন্তু বিচার ব্যবস্থাকে অসম্মান করে এরকম কোনো মন্তব্য তৃণমূলের নেতারা কেউ করেনি। বিজেপি সেই কাজটা ওপেনলি বুক বাজিয়ে করছে। এখন যারা এখানে বিবেকের রোল সাজতেন, এই বিবেকের রোলের বিবেকগুলো কোথায়? সেই বিশ্বনাথ চক্রবর্তী, টেলিভিশনে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে বসা বিশ্লেষক বুদ্ধিজীবীরা, তারা কোথায়? তাদের বিবেকটা কাঁদছে না? সুপ্রিম কোর্টকে যখন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, তাকে গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে বিজেপি। আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে আপনারা কি চান যে আমরা এই আবেদন কার্যকর করার জন্য রাষ্ট্রপতিকে লিখিত নির্দেশ দিই? এমনিতেই তো আমাদের বিরুদ্ধে আপনারাই বলছেন যে প্রশাসনিক ক্ষেত্রে ঢুকে পড়ার অভিযোগ করছেন। এই কাজ সুপ্রিম কোর্ট করবে না, দর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে। আসলে বিজেপির পলিটিক্স এটাই, নিজের বেলা আটিশুটি, অন্যের বেলা দাঁত কপাটি। দাদা, বাংলায় এই মুহূর্তে জাতীয় মহিলা কমিশন রয়েছে, কি ফলাফল উঠে আসে মনে করছেন? কারণ ইতিমধ্যে এই একই কি ফলাফল হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ ডোলা সেনও। যেই মহিলা কমিশনের একজন নেত্রী বিজেপির সর্বভারতীয় নেত্রী, আরেকজন এখানকার অর্চনা মজুমদার, এবং তাদের সাথে মহিলা কমিশনের প্রতিনিধি হিসেবে সাথে যাচ্ছে কে? মালদার বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। কোন এখতিয়ারে বিজেপির এমএলএ মহিলা কমিশনের সঙ্গে যাচ্ছে? বিজেপির এক নেতাকে বলতে শুনলাম একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের শোতে, যেতেই পারে বিধায়ক যে কারোর সাথে। তাহলে তৃণমূলের বিধায়কের সাথে যাবে, তাদের অ্যালাউ করবে মহিলা কমিশন? কোথায় ছিল মহিলা কমিশন যখন মণিপুর জ্বলছিল? এখনও মণিপুর জ্বলছে, সেখানে মণিপুরের বিরোধী বিধায়কদের নিয়ে গেছে ভিজিট করতে। এই মহিলা কমিশন বিজেপির দালাল ছাড়া আর কিছু নয়।
আচ্ছা দাদা, আজকে আমরা দেখলাম এসএসসি অভিযান আছে এবং এসএসসি অভিযানে যেখানে বিকেলের পরই ওয়েবসাইটে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করবে এসএসসি, এমনটাই আমরা জানি যে পূর্ব যে বৈঠক হয়েছিল সেখানে কথাবার্তা হয়েছিল। আর এদিকে আন্দোলনের ঝাঁজও বাড়ছে, প্রস্তুত চাকরিহারারা দূর দূরান্ত থেকে তারা এসছেন, ইতিমধ্যে বলতে পারেন কম্বল লেপ নিয়ে তারা হাজির হয়েছেন যে যদি না হয় এই তালিকা প্রকাশ তাহলে তারা আবারও রাজপথে বসবেন, আবারও রাজপথে তাদের অপেক্ষা চলবে। না, রাজপথে বসার অধিকার সকলের রয়েছে, আন্দোলনের অধিকার, রাজপথে বসার অধিকার নেই, আন্দোলনের অধিকার সকলের রয়েছে। কিন্তু লেপ কম্বল নিয়ে যারা এসছেন তাদের বুদ্ধির উপর নিশ্চিতভাবে প্রশ্ন উঠবে এই কারণে, কারণ এখন তো মোটামুটি টেম্পারেচার বাইরে প্রায় 40 ডিগ্রিতে লেপ কম্বল কেন লাগবে আমি জানি না। তাঁবু খাটানোর জন্য যদি টেন্টের ব্যবস্থা করে আনতেন সেটা অন্য কথা ছিল, কিন্তু লেপ কম্বল নিয়ে এসে কি এই 40 ডিগ্রি তাপমাত্রায় ঠিক কী কাজে লাগবে সেটা এখনও আমার জানা নেই, হয়তো পরবর্তীকালে জানা যাবে। তারা বলছেন 22 লক্ষ ওএমআর প্রকাশ করতে হবে, না করলে ছেড়ে কথা বলবো না। না, সেটা ছেড়ে কথা না বলার জন্য তো সুপ্রিম কোর্ট আছে। এই গাজুয়ারি, এই দাদাগিরি দেখানোর মঞ্চ তো টেলিভিশন বা মিডিয়ার সামনে নয়, সেটার জন্য কোর্ট, আইন, আদালত আছে। আদালত যে কথা বলেছে, সুপ্রিম কোর্টের উপরে আমরা কেউ নই। সুপ্রিম কোর্টকে রায়কে মান্যতা দিচ্ছে রাজ্য সরকার, সেই রকমই কাজ করছে। যাদের কোনো জায়গায় অসঙ্গতি মনে হবে, সুপ্রিম কোর্টের দরজা সবার জন্য খোলা আছে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা বিষয় যে আগামী 28শে এপ্রিলই প্রাথমিকের 32,000 শিক্ষকের চাকরি বাতিলের মামলার শুনানি রয়েছে। এর আগেই যেই মামলাকে সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছিল 2023-এ, কি মনে করছেন? একদল অতৃপ্ত রাজনৈতিক আত্মা, কাকচিল শকুনের দল, উকিলের বেশে বসে রয়েছে এ রাজ্যের শিক্ষকদের চাকরি খাওয়ার জন্য, কারণ তারা ভাবছে এতে তাদের পলিটিক্যাল ডিভিডেন্ড হবে। কিন্তু সেই রাজনৈতিক অতৃপ্ত আত্মাদের এটা জেনে রাখা উচিত, পলিটিক্যাল ডিভিডেন্ড এভাবে তারা পাবেন না। যারা এই কাজ করছেন, 26,000 মানুষের চোখের জল, পরিবারের, একটা পরিবারে 4 জন লোক থাকলে প্রায় 1 লক্ষ পরিবারের মানুষের চোখের জল ফেলিয়েছেন বিকাশ ভট্টাচার্য, শামীম আহমেদ, ফিরদৌস শামীম, তরুণজ্যোতি তিওয়ারিদের। এই চোখের জলের দাম আগামী 2026-এ চুকাতে হবে। গতকালই ব্রিগেড ছিল সিপিএমের এবং সেখানে মমতা সরকারকে ফেলাতে ব্রিগেডে মাস্টার স্ট্রোক শেখালেন বাম নেত্রী মীনাক্ষী নয়, এবার সেটা শিখিয়েছেন বন্যা টুডু। তিনি বলছেন যে কেন্দ্র এবং রাজ্যকে একত্রে নিশানা করেছে দুটি সরকার চলছে, একটি ডাকাতের সরকার এবং একটি চোরেদের সরকার। আসলে মুশকিল হচ্ছে যে বামেদের ভোট ব্যাংকে তো বন্যার মতো ধসে গিয়ে রাম হয়ে গিয়েছে, বামেরা বন্যার মতো ভেসে গিয়ে দলে দলে গিয়ে ফুটকি লাগিয়ে রাম হয়েছে। গতকালকেও লিখে নেবেন, যারা ব্রিগেডে গিয়েছে তারা গিয়ে ভোটটা সিপিএমকে দেবে না, দিনের শেষে ভোটটা গিয়ে দেবে তৃণমূল কংগ্রেসকে। আমি গতকালকে একটি ভিডিও পোস্ট করেছি যেটি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই বেশ, সেই ভিডিওটা আপনাদের সামনে চালাচ্ছি, আপনারা দেখুন কি বলেছেন। মানে সিপিএমের হয়ে বুথে বসা, তার ছেলে বা বিজেপির হয়ে বুথে বসা। আমাদের কথা হচ্ছে আমরা বিজেপি এবং বামফ্রন্টে যেসব আছি, আমরা যে জায়গায় ক্ষমতা আছি সেই জায়গা থেকে, হ্যাঁ, সেই জায়গাকে সেই পার্টিকে জেতানোর জন্য ওরা জামালপুর থানা আমরা একত্রিত আছি যে আমরা টিএমসির পরিবর্তন এখান থেকে সরানোর জন্য, তাতে করে আমার বামফ্রন্ট জিততে পারবে না আমরা জানি। আমরা যে কোনো প্রকারে একত্রিত হয়ে আমরা ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে আনতে চাই। আমাদের বামফ্রন্ট জিততে পারবে না আমরা জানি, যে কোনো প্রকারে একত্রিত হয়ে আমরা ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে আনবো। তো এই যদি সিপিএমের বুথ কর্মী, যে বুথে বসেছে এজেন্ট হয়ে, তার যদি মানসিকতা হয়, তাহলে গোটা রাজ্যে সিপিআই যে বাম বুথ কর্মী, এ ভোটের দিন বুথে জামালপুরে বর্ধমানের বামফ্রন্টের প্রার্থীর হয়ে বসে বলছে বিজেপিকে জিতিয়ে আনবো, তাহলে আপনি আশা করেন কি করে? এই ব্রিগেডে যারা গিয়েছিল গতকাল, তারা লাল ঝান্ডা করে পুকার, জয় শ্রীরাম জিন্দাবাদ, এই হচ্ছে অবস্থা। গতকাল ব্রিগেডে মুখ্য বক্তা হিসেবে মীনাক্ষীর নাম ছিল না, মীনাক্ষীর নাম নেই, তাতে এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। ইতিমধ্যেই আসলে একের পর এক যুব নেতাদের যে কেচ্ছা বেরোচ্ছে, খুব সম্প্রতি সিপিএমের এক যুব নেতার খুব কুৎসিত ভিডিও চ্যাট ভাইরাল হয়েছে, আপনারা অনেকেই জানেন। সিপিএম পার্টিটাই এরকম অবস্থা হয়ে গেছে। গতকালকে আবার দেখলাম বংশগোপাল চৌধুরী, আসানসোলে সিপিএমের 2বারের সাংসদ, 5বারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, তিনি সিপিএমেরই ওখানকার এক কাউন্সিলরকে যে কুৎসিততম যৌনগন্ধি শারীরিক ভাষায় টেক্সট করছেন, শারীরিক সম্পর্ক স্থাপন করতে চেয়ে, সেটা বিকৃত কাম, বিকৃত রুচির পরিচয় ছাড়া আর কিছু নয়।
এই সিপিএম এতদিন এদেরকেই সামনে রেখে এ রাজ্যের বুকে সাংস্কৃতিক ধ্বজাধারীর বড়াই করত, যে সিপিএম এ রাজ্যের বুকে নন্দন কালচারাল হেজিমনি দেখাতো। সেই সিপিএমের মুখ হচ্ছে বংশগোপাল চৌধুরী, সেই সিপিএমের মুখ হচ্ছে 7 মিনিটের ভিডিও ফুটেজ ভাইরাল হওয়া সুশান্ত ঘোষ, সেই সিপিএমের মুখ হচ্ছে তন্ময় ভট্টাচার্য, যার ইন্টারভিউ নিতে যাওয়া একটি বাচ্চা মেয়েকে নিগ্রহের অভিযোগ ওঠে এবং স্বয়ং সিপিএম পার্টি তার বিরুদ্ধে অ্যাকশান নেয়। তন্ময়ের বিরুদ্ধে অ্যাকশান নেয়, তখন সুশান্তর বিরুদ্ধে চুপ থাকে। এই যে এখন আবার বলছে সিপিএম, সেলিম সাহেব বলেছেন যে দল এসব স্পেয়ার করবে না, দ্রুততার সাথে ব্যবস্থা নেবে। তো রাত দখল হবে না? ইন্দ্রজিৎ ঘোষ ডিওয়াইএফআইয়ের নেতা, যে কুৎসিত যৌনগন্ধি কাজ করেছেন, অ্যাবিউজ করছেন একজন মহিলাকে, তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে? এই বংশগোপালের বংশের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেবে সিপিএম? আসলে গোটা পার্টিটাই ফাঁকা ফ্ল্যাটে লেনিন শেখাতে ব্যস্ত হয়ে গিয়েছে, ওই জন্য আজকে যা অবস্থায় পরিণত হওয়া সেই অবস্থায় যাচ্ছে। গতকাল ব্রিগেডের মাঠ থেকেই তাদের বক্তব্য যে 26-এর নির্বাচনের প্রস্তুতি তারা শুরু করলেন এই ব্রিগেডের মাঠ থেকেই। না দেখুন, প্রতিবার ভোটের আগে এটা বলে সিপিএম এবার একটা ঐতিহাসিক রেকর্ড করতে যাচ্ছে। এই ব্রিগেড আক্ষরিক অর্থে ঐতিহাসিক। সিপিএম এর আগে লোকসভায় শূন্য হয়েছে, 21-এ বিধানসভায় শূন্য হয়েছে, 19-এ লোকসভায় শূন্য হয়েছে, 21-এ বিধানসভায় শূন্য হয়েছে, 24-এ আবার লোকসভায় শূন্য। এই ব্রিগেডের পর আর 3 মাস 4 মাস পরে রাজ্যসভার নির্বাচন আছে। সিপিএম রাজ্যসভাতেও এই রাজ্য থেকে শূন্য হয়ে যাবে। লোকসভা, বিধানসভা, রাজ্যসভা, এই হ্যাট্রিকের শূন্য। তার আগে এটা শেষ ব্রিগেড, তাই সেই অর্থে ঐতিহাসিক বটেই। দাদা, ব্রিগেডে কালকে একটা বিষয় দেখা গেল যে বিভিন্ন সংগঠনের পতাকা রয়েছে, কিন্তু দেশের জাতীয় পতাকা নেই, আবার ভিন দেশের জাতীয় পতাকা রয়েছে। দেখুন, কেউ ইসরায়েলকে সমর্থন করছেন, কেউ প্যালেস্তাইনকে সমর্থন করছেন, নিশ্চিতভাবে তাদের নিজস্ব অ্যাঙ্গেল থেকে কেউ কেউ করছেন। কিন্তু গাজার বুকে যেভাবে ক্যান্সার হসপিটালকে ধ্বংস করা হয়েছে, সেটা কোনো সুস্থ মানুষ সমর্থন করতে পারে? আপনার প্যালেস্তাইনের ওপর রাগ থাকতে পারে, আপনার ইসরায়েলের ওপর রাগ থাকতে পারে, ধর্মীয় কারণে হতে পারে, রাজনৈতিক কারণে হতে পারে, যুদ্ধ কেউ চায় না। কিন্তু একটা ক্যান্সার হসপিটাল এইরকমভাবে ধ্বংস করে দেওয়া যায়, এটা সভ্যতার পরিপন্থী নয়। শিশুদের উপর এরকমভাবে নির্বিচারে বোমাবর্ষণ করা যায়। কিন্তু তার সাথে সাথে আমি প্যালেস্তাইনের পতাকা রাখবো, ভারতের আসলে চিরকালই তো তাই। সিপিএম তো কোনোদিন এদেশের বুকে জাতীয় পতাকা তোলেনি 2014-র আগে। এসএফআই 2014-র আগে কোনোদিন স্বাধীনতা দিবস পালন করেনি। এখন ঠেলার নাম বাবাজি। সিপিএম করবে কেন? সিপিএম তো আজাদিকে মানেনি। ইয়ে আজাদি ঝুটা হ্যায়, ভুলো মাত, ইয়ে আজাদি কন লিয়া, টাটা বিড়লা ডালমিয়া, যাদের স্লোগান ছিল, যারা এই আজাদিকে, দেশের স্বাধীনতা সংগ্রামকে স্বীকৃতি দেয়নি। হ্যাঁ, নিশ্চয়ই কিছু বামপন্থী নেতৃত্ব স্বাধীনতা সংগ্রামে জড়িত ছিলেন, যেটা আরএসএস ছিল না, এটা তো অস্বীকার করে লাভ নেই। স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল কংগ্রেস, সেই বীরগাথা কংগ্রেসের রয়েছে। অবশ্যই কিছু বামপন্থী নেতৃত্ব, তাদের মধ্যে অনেকে পরবর্তীকালে অনুশীলন সমিতি, রেভলিউশন সোশ্যালিস্ট পার্টি, আরএসপির নেতা হয়েছেন, 2-1 কমিউনিস্ট পার্টির নেতাও হয়েছেন। নিশ্চিতভাবে সেই ইতিহাস আছে, যেটা আরএসএসের নেই, একমাত্র মুতলিকা দেওয়া সাভারকার ছাড়া। কিন্তু সিপিএম কখনো ভারতবর্ষের স্বাধীনতাকে সম্মান দেয়নি। সিপিএম এই আজাদিকে ঝুটা বলেছে। তাই সিপিএম তাদের পার্টি অফিসে কোনোদিনও দেশের পতাকা তোলেনি 2014-র আগে পর্যন্ত। সেই সিপিএম আপনি আশা করেন যে দেশপ্রেমিক হবে? সিপিএম একটা এক্ষেত্রে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি তো নয়, ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতীয় কমিউনিস্ট পার্টি নয়। যারা কমিউনিস্ট পার্টি একটি আন্তর্জাতিক সংগঠন, তাদের একটা ব্রাঞ্চ অফিস হচ্ছে ভারতে। তো ব্রাঞ্চ অফিস কেন দেশের পতাকা তুলবে? সেই দিক থেকে তারা ঠিকই করেছে, তারা তো দেশের পার্টিই নয়, তারা বিদেশের পার্টি। তাই জন্যই সিপিএমের আদর্শ মানুষের কাছে আজকে পরিত্যাজ্য হয়েছে, মানুষ এদের প্রত্যাখ্যান করে শূন্য বানিয়ে দিয়েছে। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাবো। ইতিমধ্যে আমরা জানি যে দীঘায় মন্দিরের একদম কিছুদিন পরে আমরা জানি মুখ্যমন্ত্রী সেখানে যাবেন এবং 30 তারিখে উদ্বোধন হবেন। কিন্তু তার আগেই ইতিমধ্যে সমাজ মাধ্যমে আমরা যেটা জানতে পারি যে দীঘার মন্দিরে, অর্থাৎ দীঘাতে সমুদ্রে একটি জগন্নাথের মূর্তি ভেসে আসে এবং সেই মূর্তিকে নিয়েই তৃণমূল কংগ্রেস নোংরামি করছে, এমনটাই আজকে সুকান্ত মজুমদার তিনি পোস্ট করেছেন। তিনি বলছেন যে ভাঙা মূর্তি পুজো হয় না, ভাসিয়ে দেওয়া হয়। এই মূর্তির হাতটি ভাঙা, সেক্ষেত্রে এটাও ভাসিয়ে দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবেই। সেটা নিয়েই এবার নোংরা রাজনীতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সমস্যা হচ্ছে, দেখুন, যারা নিজেদের হিন্দু ধর্মের ঠিকা নিয়ে বসে আছে বলে দাবি করে, যারা নিজেরা হিন্দু ধর্মের স্বঘোষিত ধারক ও বাহক, যারা নাকি ভগবান রামকে এনেছে, তারা সবচেয়ে বেশি জগন্নাথ দেবকে নিয়ে এখানে কটূক্তি করছে।
আমি গোটা সোশ্যাল মিডিয়া খুঁজে একজন সংখ্যালঘু মুসলমানকেও দেখতে পেলাম না যে জগন্নাথ দেবকে নিয়ে কোনো বাজে কথা বলেছে। জগন্নাথ দেবকে নিয়ে যত ব্যঙ্গ, যত কটূক্তি, যত খিল্লি, যত মিম, সব হিন্দু বিজেপির সমর্থকরা করছে। দারুব্রহ্ম পুরীতে ভেসে আসে, আমরা জানি 16 বছর অন্তর অন্তর জগন্নাথ দেবের মূর্তি পরিবর্তিত হয়, সেই জগন্নাথ দেবের আত্মা প্রতিস্থাপন হয়, নবকলেবর হয়। কিন্তু আজকে দুটো ঘটনা, দেখুন, আমি ঈশ্বরে বিশ্বাস করতে পারি, আপনি অবিশ্বাস করতে পারেন। আমরা ছোটোবেলা থেকে জানি পুরীর মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি পর্যন্ত যেতে পারে না। কিন্তু কদিন আগেই দেখলাম একটি ঈগল, তার নখে পুরীর মন্দিরের জগন্নাথ দেবের যে ধ্বজা, সেই ধ্বজা নিয়ে সেই ঈগলটি উড়ে চলে গেল। তাহলে কি পুরীতেও তৃণমূল কংগ্রেস কনস্পিরেসি করেছে, বিজেপির সরকার যেখানে? এই অর্থহীন অর্বাচীনের মতো কথাবার্তা যারা বলে, এই সুকান্ত মজুমদারের দল, তার আগে ব্যাখ্যা দিক যে পুরীর মন্দিরের মাথার উপর যে জগন্নাথ দেবের যে ধ্বজা, সেই ধ্বজা কেন, যে মন্দিরের মাথার উপর কোনো পাখি পর্যন্ত বসতে পারে না, একটি পাখি এসে সেই ধ্বজা নিয়ে চলে গেল। তারপরেই দেখা গেল পুরীতে এই ঘটনা নিয়ে প্রবল আলোড়ন সৃষ্টি হলো এবং সমসাময়িক সময়ে দীঘাতে সেই ঘাটেই একটি জগন্নাথের মূর্তি ভেসে এলো। এটা হতেই পারে যে কোনো জায়গা থেকে হয়তো ভেসে এসছে, কিন্তু স্থান মাহাত্ম্য বোধহয় এটাকেই বলে। আমরা যারা ধর্মে বিশ্বাস করি, আপনি মানতে পারেন, নাই মানতে পারেন, কিন্তু অসংখ্য মানুষ তো মানছেন। যে মানুষ মানছেন তার বিশ্বাসকে আঘাত দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? আমি যদি মানি যে ভগবান এখানে আছেন, আমার বিশ্বাসকে আঘাত দেওয়ার অধিকার বিজেপিকে কে দিয়েছে? এবং এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই। কোনো সংখ্যালঘু মুসলমান জগন্নাথ দেবকে নিয়ে একটিও কটূক্তি, একটিও বাজে কথা বলেননি। উল্টে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও জগন্নাথ মন্দিরকে, এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এবং আপনারা দেখেছেন এই মন্দির পরিচালনার ভার ইসকনের হাতে তুলে দেওয়া হয়েছে। আসলে বিজেপির জ্বালাটা এখানে। বিজেপি জানে ভাতের লড়াইতে গেলে ওদেরকে মানুষ গালে থাপ্পড় মারবে, যদি চাকরির লড়াইতে যায় মানুষ ওদের ঘাট ধাক্কা দেবে। ওদের শেষ অস্ত্র হিন্দু মুসলমান ধর্ম। ধর্মের জায়গা তো মমতাদির মাথায় যদি জগন্নাথ দেবের আশীর্বাদ থাকে তাহলে তো শিরে সংক্রান্তি। তাই জন্য জগন্নাথ দেবকেও গালিগালাজ করতে এরা ছাড়ছে না। এদের কাছে হিন্দু সত্যি হিন্দু খাত্রে মেহায়, বিজেপির আমলে হিন্দু খাত্রে মেহায়, জগন্নাথ দেব পর্যন্ত খাত্রে মেহায় এই বিজেপির অসভ্য অপদার্থ নেতাদের জন্য। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।